ঠিক আছে, থ্যাংক ইউ। সো মিড পর্যন্ত হচ্ছে আমরা বিভিন্ন ডিভাইস লেভেলের স্ট্রাকচার এবং এটা কিভাবে কাজ করে সেগুলোই দেখা হয়েছে, এর বাইরে আর কিছু আমরা দেখার সুযোগ পাইনি। সো আমরা বলেছিলাম হচ্ছে আমাদের মেইন টার্গেট হচ্ছে কনভার্টারগুলো একটু জানা বা একটু শেখা। কনভার্টার বলতে ডিসি টু ডিসি কনভার্টার বা ডিসি টু অন্য যে কনভার্টারগুলো 3 ফেজ কনভার্টার যেগুলো আছে সেই টাইপের জিনিস শেখা। ওগুলো হচ্ছে আমার সুইচিংয়ের ক্যারেক্টারিস্টিক্স, ওই ডিভাইসগুলো কীভাবে করে সেই জিনিসগুলো আসলে সুইচ হিসেবে আমি ওইগুলোই ইউজ করব। আলটিমেটলি যা সুইচ আসে ওইগুলো হিসেবে আমি ইউজ করব, ওইটা দিয়েই হচ্ছে মেইনলি এই ইলেকট্রনিক্স পাওয়ার ইলেকট্রনিক্সের সমস্ত ডিভাইস বানানো হবে। কিছুদিন পরে গিয়ে দেখবা সব ওই আছে, আইজিবিটি আছে, মসফেট আছে, বিজেটি আছে, ডায়োড আছে, পাওয়ার ডায়োড আছে, এরকম কিছু। সো আজকে আমার টপিকটা হচ্ছে সিঙ্গেল ফেজ আনকন্ট্রোলড রেকটিফায়ার। সো কন্ট্রোলড এবং আনকন্ট্রোলড এই দুইটা জিনিসের একটা জিনিস আমি পড়িয়েছিলাম শুরুর দিকে, যে নর্মাল ডায়োড আর একটা হচ্ছে এসসিআর পড়িয়েছিলাম না। নর্মাল ডায়োড এবং এসসিআরের ভিতরে সুবিধা অসুবিধা কী ছিল? নর্মাল ডায়োড আমি কন্ট্রোল করতে পারি না, কিন্তু এটা দিয়ে আমি রেকটিফিকেশান করতে পারি। নর্মাল ডায়োড দিয়ে কিন্তু আমার রেকটিফিকেশান হবে, কোনো সমস্যা নাই, আমি এসিকে ডিসিতে কনভার্ট করতে পারি। কিন্তু এসসিআর ব্যবহার করলে আমি কন্ট্রোলড ওয়েতে রেকটিফিকেশানটা করতে পারতাম। আমি শুরুর যে কয়েকটা দিন দেখাবো সেটা হচ্ছে আনকন্ট্রোলড, যে এই নর্মাল ডায়োড ইউজ করে কিভাবে রেকটিফিকেশান করে আনকন্ট্রোলড ওয়েতে, এবং সেই রেকটিফায়ারের ডিফারেন্ট ভ্যালুগুলো যেটা আছে, ওর আউটপুটের ভ্যালুগুলোর জন্য যে যে প্যারামিটারগুলো দরকার সেই প্যারামিটারগুলো কীভাবে বের করা যায়, এবং এইটা রেকটিফিকেশান যখন করে সেই ওয়েভ শেপগুলো কেমন থাকে। অ্যাকচুয়ালি ওয়েভ শেপের ক্যারেক্টারিস্টিক্সটা আমার জানা খুব জরুরি, এবং সেই ওয়েভ থেকে কী পরিমাণ আরএমএস ভ্যালু আছে, কী পরিমাণ অ্যাভারেজ ভ্যালু আছে, এই জিনিসগুলো আমার জানার প্রয়োজন হয়। ওকে, যেহেতু আমরা সিঙ্গেল ফেজ, শুরুতে আমরা আসি। সকালে আমি যে ল্যাব করিয়েছি সেই ল্যাবেরই হচ্ছে এক্সটেন্ডেড পার্ট থাকবে এখন। সো আমি শুরুতে একটা ডায়োড নিব, একটা সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার, এটার নাম হতে পারে, এটার ফুল নাম হতে পারে সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ আনকন্ট্রোলড রেকটিফায়ার। এটা হাফ ফুল ওয়েভ তো হবে না, একটা ডায়োড ইউজ করব, একটা রেজিস্টর ইউজ করব, এবং একটা সোর্স ইউজ করব। এই তিনটা জিনিস থাকবে আমার হচ্ছে এখানে। এখন এখানে কি বলছে, পাওয়ার ইলেকট্রনিক্সে অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে হিউজ পরিমাণ পাওয়ার নিয়ে ডিল করা হয়, মানে অনেক পাওয়ার নিয়ে ডিল করা হবে, সেটা পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসের ভিতরে পড়ে। সো এই সমস্ত ডিভাইসে যখন আমি বিভিন্ন ডায়াগ্রাম আঁকবো তখন আমি ধরে নিব যে এই সমস্ত ডিভাইস যখন অন হবে তখন শর্ট সার্কিটের মতো বিহেভ করবে। নর্মালি একটা ডায়োড অন হলে কত ভোল্ট ড্রপ করে? 0.7, কিন্তু আমি ধরবো এই পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রে 0, মানে শর্ট পাওয়ার, যেখানে কোনো ভোল্টেজ ড্রপই নাই। সো এই কথাটা প্রথমে আমি বলছি যে যদি কোনো ডায়োডকে আমি পাওয়ার ইলেকট্রনিক্সে হিসেবে ইউজ করি, পাওয়ার ইলেকট্রনিক্সের কোনো ডিভাইসে ইউজ করি, তাহলে ধরে নিব সেটা হচ্ছে অন থাকলে সেটা শর্ট। আমি কিন্তু ওয়েভ শেপ বোঝানোর জন্য এই ফর্মুলাটুকু ব্যবহার করব। সে অন আছে মানে কোনো ভোল্টেজ ড্রপ নেই, ভোল্টেজ ড্রপ 0। ওকে, সো আইডিয়াল ডায়োড শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। যখনই দেখবো আইডিয়াল ডায়োডকে আমি রিপ্লেস করে দিব কি দিয়ে, যদি কোনো জায়গায় অন থাকে তাহলে সেটা শর্ট পাও, ডিরেক্টলি শর্ট পাও। তার জন্য এই ডায়াগ্রামটা এইরকম হিসেবে আমি রিপ্রেজেন্ট করতে পারি, উইদাউট ডায়োড ছাড়াই আমি এই ধরনের রিপ্রেজেন্ট করতে পারি। সো ডায়োড কখন অন কখন অফ, তার জন্য একটা কন্ডিশন আমি সেট করতে পারি। যে কি কন্ডিশনে দেবেন, কারেন্টের সাথে কন্ডিশনটা সেট করা হয়। যদি কারেন্টের মান বা অ্যানোড থেকে ক্যাথোডে কারেন্টের মান যদি পজিটিভ হয় তাহলে আমি ধরে নিব ডায়োডটা অন আছে, যদি নেগেটিভ হয় তাহলে ধরে নিব হচ্ছে ডায়োডটা অফ আছে। এই কথাটা কিন্তু খুবই শক্তিশালী একটা টুল, তুমি কিছু দূর পরে গিয়ে বুঝতে পারবে যে এই একটা কন্ডিশন অনেক কিছু আমার হেল্প করবে, ডায়োডটা কখন অন আছে কখন অফ আছে এই জিনিসটা বের করার জন্য। সো আমি ধরে নিব যখন ক্যাথোড দিয়ে কারেন্টটা পজিটিভ থাকবে তখন হচ্ছে ডায়োডটা অন, যখন নেগেটিভ দিকে যাওয়ার চেষ্টা করবে তখন ডায়োডটা অফ। ঠিক আছে? আচ্ছা, এইবার আসি যে আমার তো নর্মাল যে সার্কিটটা আমি চিন্তা করেছিলাম, সার্কিটটা একটু ড্র করো। সো সার্কিটটা ছিল হচ্ছে আমার এমন, এটা এসি সার্কিট ড্র করো। সো এটা এসি ভোল্টেজ, এটার মান আমি ধরে নিলাম আরবিটারলি ভিএম সাইন
ওমেগা টি, এটার ভোল্টেজ এত হতে পারে, সাইন ওয়েভ যেহেতু সাইন ওয়েভ আকারে লিখেছি। এখানে একটা রেজিস্টার আর আছে, ওকে। তাহলে যদি আমি এই ডায়োডটা অন থাকে, সেক্ষেত্রে যদি আমি IA ক্যালকুলেট করি, এটা হচ্ছে শুধুমাত্র রেজিস্টিভ সার্কিটে, যদি IA ক্যালকুলেট করি এর মান কত হবে? শুধুমাত্র ইয়ার ক্ষেত্রে হবে স্যার V ইনটু R। I এর মান IA হবে হচ্ছে আমার VM sin ওমেগা টি ডিভাইড বাই R, এটাই তো। এছাড়া তো আয়ের অন্য কোনো মান আসতে পারবে না, ওখানে যা আসবে তাই, ওকে। সো এইখান থেকে আয়ের মান থেকে সে বলছে আই যখন গ্রেটার দেন 0 এবং সাইনের মান যখন গ্রেটার দেন 0, এই দুই কন্ডিশনের ক্ষেত্রে ডায়োডটা হচ্ছে অন থাকবে, ওকে। এখন এই গ্রাফটা আমি একটু লক্ষ্য করার চেষ্টা করি, গ্রাফটা একটু বোঝার চেষ্টা করি। আমি যে ইনপুটটা দিয়েছি এটা VM sin ওমেগা টি, এটাকে যদি আমি একটু গ্রাফিক্যালি প্লট করতাম, সে যে কোনো মান দিয়ে, VM এর মান যদি 1 ধরি, ওমেগা টি এর মান কোনো একটা ডিগ্রি ধরো, 0 ডিগ্রি বা 5 ডিগ্রি বা 10 ডিগ্রি যায়, ধরো 0 দিলে 0, সাইন 0 0, সো 0তে আসবে, সাইন 0 0, এখানে 0তে আসবে, ঠিক আছে। 180 0, এর মাঝে 90তে হয়তো 1, ম্যাক্সিমাম ভ্যালুটা আমি পাই, তাই তো। সো একটা আরবিটারি গ্রাফ কিন্তু আমি পাবো ওই সিগন্যালটা থেকে, VM sin ওমেগা টি, ঠিক আছে। সো ইনপুটের সিগন্যাল আমি দেখবো ওই সার্কিটটার আউটপুট কেমন হচ্ছে, কারণ আমি রেকটিফিকেশন করতেছি, কি পরিমাণ রেকটিফিকেশন হচ্ছে, তার পারফরমেন্সটা কেমন হচ্ছে সেই জিনিসটা আমার জানতে হবে। সো আমার আউটপুট ভোল্টেজ জানতে হবে, এর ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা জানতে হবে, এর ইনপুটে কী পরিমাণ ভোল্টেজ দিয়েছে সেটা তো আমি জানি। আর কি জানতে হবে, এখানে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কেমন হচ্ছে, এখানে VD, ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ আমি হিসাব করব, আউটপুট ভোল্টেজটা কতটুকু হিসাব করব, কারেন্ট কতটুকু লোডে নিচ্ছে সেটা হিসাব করব, কিসের সাপেক্ষে, ইনপুটের সাপেক্ষে, ওকে। সো শুরুতেই ওরা এই গ্রাফটা ইনপুট একটা সাইন ওয়েভ দিয়েছে, এটা পাই 2 পাই 3 পাই হিসেবে প্রথমে ভাগ করে নিবা, নেওয়ার পরে সুন্দর একটা সাইন ওয়েভ ড্র করে ফেললাম, করছো তো। এখন এই ইনপুট দেওয়ার ফলে আউটপুটটা কেমন হবে তুমি ল্যাবে আজকে দেখেছো। আমি ধরলাম এটা হচ্ছে V0, এটা হচ্ছে আউটপুট, V0 এটা হচ্ছে আউটপুট। পজিটিভ সাইকেল যখন আসবে তখন ডায়োডের পজিটিভ সাইকেল মানে ডায়োডের এখানে পজিটিভ আসে, এখানে নেগেটিভ আসে, তাহলে এরকম হলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকে। ডায়োড যখন ফরওয়ার্ড বায়াস, তখন আমি ধরে নিয়েছি ডায়োড ডিরেক্টলি শর্ট সার্কিট হয়ে যাবে, তখন এই সার্কিটটা রিপ্লেস করে ডায়োড থাকবে না, তখন ইনপুটের ভোল্টেজের সাথে আউটপুটের ভোল্টেজ সেম হয়ে যাবে, সেম ভোল্টেজ থাকবে, কোনো ভোল্টেজের কোনো পার্থক্য থাকবে না। এটা যদি ম্যাক্সিমাম VM হয়, এখানেও ম্যাক্সিমাম VM আসবে। দেখো এখানে ইনপুটকে ফলো করছে, সে ইনপুটে ফলো করে ম্যাক্সিমাম VM পর্যন্ত গেছে, তারপরে 0 পর্যন্ত আসছে। এরপরে গিয়ে যখন নেগেটিভ সাইকেলটা স্টার্ট হয়েছে, পাই এর পরে গিয়ে মানে আপ সাইকেল পরে গিয়ে যখন নেগেটিভ সাইকেলটা শুরু হয়েছে, তখন ডায়োডের এইখানটাতে পজিটিভ এসছে, এইখানটাতে নেগেটিভ এসছে, তাই না। যদি এরকম থাকে তাহলে ডায়োডটা তখন রিভার্স বায়াস হয়ে গেলে তখন আউটপুট ভোল্টেজ রিভার্স বায়াস যদি হয়ে যায়, আউটপুটে কি কোনো কারেন্ট আসবে? আউটপুটে যদি কোনো কারেন্ট না আসে, আউটপুটে কোনো ভোল্টেজ পাবো না। সো রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট, এই দুইটা গুণ করে আউটপুট ভোল্টেজ 0, এই জন্য আউটপুট ভোল্টেজ এখানে 0 দেখানো হয়েছে, ঠিক আছে। পরবর্তী সাইকেল যখন 2 পাইয়ের পরে গিয়ে আবার সাইকেল শুরু হয়েছে, পজিটিভ সাইকেল, ডায়োডটা ফরওয়ার্ড বায়াস মানে হচ্ছে ডায়োড অন, সো তখন একটা কারেন্ট যাবে, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, সো আমি এটা পেয়ে যাবো ভোল্টেজ, সেই ভোল্টেজের ম্যাক্সিমাম মান VME পর্যন্ত আসবে। সো আউটপুট গ্রাফটা বুঝতে কোনো অসুবিধা আছে? এটা থেকে কিন্তু অনেক কিছুই পরে আসবে আর কি। এরপরে সে কারেন্টের মান, অ্যাকচুয়ালি আমি যখন গ্রাফটা ড্র করি তখন আগে আমার কারেন্টের ভ্যালুটা ড্র করা উচিত, তারপর হচ্ছে ভোল্টেজটা ড্র করা উচিত, কারণ কারেন্টের সাথে কারেন্টকে ভোল্টেজ ফলো করবে কিছু সময় পরে গিয়ে দেখবা। সো কারেন্টের মান হিসাব করার সময় ওই যে V0 ডিভাইডেড বাই R, এর ম্যাক্সিমাম ভ্যালুটা VM হবে না, VM বাই R হবে। কিন্তু যখনই ডায়োডটা অন থাকবে কারেন্টটা তখন পজিটিভ সাইকেলে পাবো, ডায়োডটা যখন অফ
ডায়োডটা যখন অফ কারেন্ট পাবো না, সো জিরো। তারপরে কি আবার কারেন্ট আমি পাবো। ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে Vm/R। এই এই দুইটা কন্ডিশনের ক্ষেত্রে, অন এবং অফের ক্ষেত্রে ডায়োডটা এই জায়গাতে অন আছে, এই জায়গাতে ডায়োডটা অন আছে, তাই তো? এই জায়গাতে অন আছে মানে পজিটিভ সাইকেল আছে। অন থাকলে ডায়োডের এগেইনস্টে ভোল্টেজ ড্রপ জিরো, কোনো ভোল্টেজ ড্রপ নেই। নেগেটিভ সাইকেল যখনই এসছে তখন নেগেটিভ সাইকেল মানে এটা ওপেন হয়ে গেছে, এটা ওপেন হয়ে গেছে সার্কিটের, এখানে কারেন্ট জিরো, সো ভি নট হয়ে গেছে জিরো। ডায়োডের এগেইনস্টে সমস্ত ভোল্টেজটা VD1, এখানে সমস্ত ভোল্টেজটা ড্রপ হয়ে যাবে। এই জন্য নেগেটিভ সাইকেলে এসে আমি সুন্দর করে ইনপুটের যে নেগেটিভ সাইকেলটা ছিল আউটপুটের ঠিকই ডায়োডের এগেইনস্টে নেগেটিভ সাইকেলটা সমান সমানই পাবো, এবং এর ম্যাক্সিমাম ভোল্টেজ Vm পর্যন্তই আসবে, Vm এর বেশি এখানে আসবে না। এটা পিক ইনভার্স ভোল্টেজ বলে, যে আমার নেগেটিভ দিকে ম্যাক্সিমাম ভোল্টেজটা কত সেটা হচ্ছে Vm। এটা হতে পারে Vm, 2Vm, আরও অনেক কিছু হতে পারে। ওকে, সো এই গ্রাফটা বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? যদি অসুবিধা না থাকে একটু আমরা হাতে হাতে ড্র করি, সেম গ্রাফটাই ড্র করি। আমি ওমেগা টি এর এগেইনস্টে প্লট করব সবসময় রেডিয়ানে আমি প্লট করব, ওকে, ডিগ্রিতে। এটা বেশি বড় হয়ে গেল। এটা ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে Vm, এটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ Vs এর একটা গ্রাফ। ওকে, আউটপুট ভোল্টেজ V0। এইটা ড্র করার সময় অবশ্যই প্রথমটাকে ফলো করতে হবে, উপর থেকে ইয়েগুলো টেনে দেওয়া, যে পাইটা কোন পর্যন্ত আছে, পাইটা এই পর্যন্ত আছে। সো ওই সার্কিটের ক্ষেত্রে এটা হচ্ছে, আমি এখানে যে আউটপুটটা দিয়ে নিই, এখানে হচ্ছে আমার আউটপুট V0, Vs এর সাপেক্ষে আউটপুটটা আমি দেখার চেষ্টা করতেছি। ওকে, সো পজিটিভ সাইকেল যখন আসবে আউটপুট ভোল্টেজটা আমি পাবো, পজিটিভ সাইকেল যখন আসবে আউটপুট ভোল্টেজটা আমি পাবো, এর ম্যাক্সিমাম ভোল্টেজ Vmই হবে। যখন নেগেটিভ সাইকেল আসবে তখন আউটপুটে কোনো ভোল্টেজ পাবো না, সো জিরো। আবার যখন পজিটিভ সাইকেল আসবে তখন আরেকটা সাইকেল পাবো। ওকে, হ্যাঁ, যদি কারেন্টের কথা চিন্তা করতাম এখানে I0 চিন্তা করো, এটা কিন্তু উপরের সাথে মিল রেখে আঁকতে হবে টোটালটা, উপরে যেরকম দেবা নিচে ঠিক সেই একই লেভেলে তোমাকে আঁকতে হবে। কারেন্টের ভ্যালুটা হয়তো Vm হবে না, Vm থেকে এটা হচ্ছে Vm/R, এখানে গিয়ে অফ হয়ে যাবে, এখানে Vm/R, ঠিক আছে, কারেন্ট ইকুয়েশন। আর যদি ডায়োডের ইকুয়েশনটা আবার ড্র করি আমি, তাহলে শুধুমাত্র এখানে একটা নেগেটিভ সাইকেল আমি পাবো, এটা হচ্ছে VD1।
সো এই চারটা জিনিস নিজে নিজে আঁকতে পারতে হবে এবং একটু বুঝতে হবে। ওকে, এরপরে এই ডেটাগুলো থেকে আমি কি কি জিনিস পেতে পারি? আমি তো একটা হাফ ওয়েভ সিঙ্গেল ফেজ আনকন্ট্রোলড রেকটিফায়ার বানাই না। এখন এই রেকটিফায়ার কী ধরনের পারফরমেন্স করতেছে সেই জিনিসটা আমি এখন টেস্ট করবো অ্যানালিটিক্যালি। আমি প্র্যাকটিক্যালি অ্যানালিটিক্যালি টেস্ট করবো, মানে হাতে কলমে, খাতা কলমে, সরি হাতে কলমে না, খাতা কলমে। এখানে কিছু কথা সুন্দর করে গোছায় লেখা আছে, তোমরা কথাগুলো একটু পড়িও। আমি জাস্ট ডিরেক্টলি চলে আসি প্যারামিটার্স, যে কি কি প্যারামিটার্স এখানে আছে। প্রথম কথা বলছে যে এক্সটেনশন অ্যাঙ্গেল। এক্সটেনশন অ্যাঙ্গেল এক্সটেন্ট মানে হচ্ছে নিভানো, এক্সটেন্ট মানে হচ্ছে নিভানো। সো এক্সটেনশন অ্যাঙ্গেল সেটাকে বলছি বেটা। এই এক্সটেনশন অ্যাঙ্গেল দিয়ে বোঝাতে যাচ্ছে ডায়োডটা কোন সময় গিয়ে অফ হচ্ছে, ডায়োডটা কত অ্যাঙ্গেলে গিয়ে অফ হচ্ছে, সেই অ্যাঙ্গেলটা আমাকে খুঁজে বের করতে হবে। এটা গ্রাফিক্যালি আমার দেখে বুঝতে হবে। এইটার ক্ষেত্রে এক্সটেনশন অ্যাঙ্গেল কত? পাই। সো পাইতে গিয়ে ডায়োডটা অফ হচ্ছে, পাইতে গিয়ে ডায়োডটা অফ হচ্ছে, দেখা যাচ্ছে পাইতে গিয়ে ডায়োডটা অফ হচ্ছে। সো এক্সটেনশন অ্যাঙ্গেল হচ্ছে এখানে হচ্ছে পাই। সবসময় যে পাই হবে নট নেসেসারিলি, আমি কিন্তু এই গ্রাফ দেখে বুঝতে পারছি এখানে এক্সটেনশন অ্যাঙ্গেল হচ্ছে পাই। অর্থাৎ এক্সটেনশন অ্যাঙ্গেল মানে হচ্ছে ডায়োড বা সিস্টেমটা কখন বন্ধ হচ্ছে সেই অ্যাঙ্গেলটাকে আমি বোঝাতে যাচ্ছি। সেটাকে সব নর্মালি বেটা দিয়ে প্রকাশ করা হয়, বেটাকে এখানে আমি পেয়েছি পাই। আর এটাকে বলতেছি কন্ডাকশন অ্যাঙ্গেল, অর্থাৎ ডায়োডটা কত সময় ধরে কন্ডাক্ট করতেছে, ডায়োডটা কত সময় ধরে অন আছে, সেই অনটা আমাকে হিসাব করে দেখাইতে হবে। এখানে কন্ডাকশন অ্যাঙ্গেল কত? এখানে কন্ডাকশন অ্যাঙ্গেল কত? কত সময় ধরে অন আছে? কত সময় ধরে অন আছে ডায়োডটা? স্যার হচ্ছে যে পাই থেকে 2 পাই। স্যার 0 থেকে পাই পর্যন্ত অন। 0 থেকে পাই, তারপর আবার 2 পাই পর্যন্ত। দেখো এইটা ডায়োডের এগেইনস্টে ভোল্টেজটা কিন্তু এখানে দেখানো আছে। জি স্যার। এই পোর্শনে কিন্তু ডায়োড অন। তো 0 থেকে পাই পাই পর্যন্ত। সো এটাও পাই। সো এক্সটেনশন অ্যাঙ্গেল এখানে এসে ডায়োডটা অফ হয়েছে, এখানে এসে ডায়োডটা অফ হয়েছে, এটাও পাই, আবার কন্ডাকশন অ্যাঙ্গেলও পাই। সো এটা গামা, এটা পাই, এই দুইটা জিনিস পাওয়া গেল। ওকে, সো এক্সটেনশন অ্যাঙ্গেল এবং কন্ডাকশন অ্যাঙ্গেল দুটোই বুঝলাম জিনিসটা কি। ওকে, এই কটা জিনিস পরবর্তীতে ক্যালকুলেশনে কাজে লাগবে। আচ্ছা, এখন আসি পিক ইনভার্স ভোল্টেজ। পিক ইনভার্স ভোল্টেজ, হ্যাঁ, ডায়োড নেগেটিভ দিকে ম্যাক্সিমাম কি পরিমাণ ভোল্টেজকে ব্লক করতেছে সেই ভোল্টেজটা হচ্ছে আমার পিক ইনভার্স ভোল্টেজ। এইটাই ডায়োডের ভোল্টেজটা বলছিলাম না, যেটা কত পর্যন্ত আসছে, এটা ম্যাক্সিমাম ভিএম পর্যন্ত আসছে। সো পিক ইনভার্স ভোল্টেজ এটা হচ্ছে ভিএম। এই তিনটা জিনিস আমি চোখে দেখেই বলে দিতে পারবো, যে কোনো গ্রাফ দেখে আমি বলে দিতে পারবো যে এর পিক ইনভার্স ভোল্টেজ কত, যদি সবগুলো ড্র করা থাকে নর্মালি। যদি ড্র করা না থাকে তাহলে আর বলতে পারবো। এখন আসি এই জিনিসগুলো থেকে আমি কি কি বের করবো। আমি এখন দেখার চেষ্টা করব যে এই রেকটিফায়ার এভারেজ আউটপুট ভোল্টেজ কতটুকু দিচ্ছে, এভারেজ আউটপুট ভোল্টেজ কতটুকু দিচ্ছে। এরপরে দেখবো যে আরএমএস আউটপুট কতটুকু দিচ্ছে। এভারেজ এবং আরএমএস এর পার্থক্য জানো? একটা সাইনের এভারেজ কত, সাইন ওয়েভের স্যার একটা পিরিয়ডের যদি এভারেজ বের করি কত হবে? পাই বাই 2। একটা সাইন ওয়েভ, এটা এই পুরোটা যদি এভারেজ বের করি কত? 0। পুরোটার এভারেজ হচ্ছে 0, এর আরএমএস কিন্তু 0 না। এই জন্য এসিতে সবসময় এভারেজ নিয়ে কাজ করে না, আরএমএস নিয়ে কাজ করে। এভারেজ নিয়ে কাজ করতে গেলেই ঝামেলায় পড়বো আমরা। ডিসির সাথে আরএমএস এর একটা সম্পর্ক আছে। আরএমএস ইকুইভ্যালেন্ট টু ডিসি ভ্যালু। এসির আরএমএস এটা ইকুইভ্যালেন্ট টু ডিসির সমান, অর্থাৎ 7 ভোল্ট। ডিসিতে যদি আমি 7 ভোল্ট দিতাম তাহলে এসিতে আমার কত ভোল্ট দিতে, পিক টু পিক কত 21 ভোল্ট দিতে হচ্ছিল। সকালে দেখছো না তুমি? কিন্তু পিক টু পিক 21 হলে আরএমএস কত? 7। তার মানে এটা ডিসির ইকুইভ্যালেন্ট, আরএমএস ভ্যালুটা হচ্ছে ডিসির ইকুইভ্যালেন্ট ভ্যালু।
তোমার সার্কিট টুতে এটা পড়ানোর কথা যে ডিসি এবং এসি যখন সম্মিলিত একটা ইকুয়েশন দাঁড় করিয়েছে তখন ডিসির ইকুইভ্যালেন্ট হিসেবে সেই ইকুয়েশনটা লিখেছে, তাই না? সো আমার এভারেজ ভ্যালু বের করতে হবে, এখানে এখানে আরএমএস ভ্যালু বের করতে হবে। সো এভারেজ বের করার উপায়টা কি? যদি আমি বলি যে 10টা সংখ্যা আছে, 10টা সংখ্যার এভারেজ বের করো কীভাবে? সবগুলো যোগ করে নাম্বার অফ কোয়ান্টিটিস দিয়ে তুমি ভাগ করো। এখানেও ঠিক সেম কাজই করি, যোগ মানেই তো ইন্টিগ্রেশন। এইটার ক্ষেত্রে যদি এইটার এভারেজ বের করি, ভি আউটপুট, আমি এর এভারেজ ভোল্টেজটা বের করতে যাচ্ছি। সো এটা হচ্ছে পাই, এখানে হচ্ছে 2 পাই, পিরিয়ড তো 2 পাই, কিন্তু কোন পর্যন্ত আমি ভ্যালু পেয়েছি? পাই পর্যন্ত। সো আমি ভাগ করবো 2 পাই পর্যন্ত, কিন্তু ইন্টিগ্রেট করবো শুধুমাত্র পাই পর্যন্ত। আমি 2 পাই পর্যন্ত ইন্টিগ্রেট করতে পারতাম, কিন্তু কোনো লাভ নেই, বাকিটা তো এমনি জিরো। সো আমি ইন্টিগ্রেশন করেছি শুরু থেকে 1/2 পাই দিয়ে ভাগ করেছি আর ইন্টিগ্রেট করেছি 0 থেকে পাই পর্যন্ত। কোন সিগন্যালকে? ভিএম সাইন ওমেগাটিকে। যদি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করে এটাকে ইন্টিগ্রেশন করলে ভিএম/পাই আসে। এই জিনিসটা কিন্তু তোমার হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে তুমি যদি মুখস্থ পারো মনে রাখো, পারলে না পারলে ম্যাথমেটিক্স করার সময় কিন্তু এই জিনিসটা তোমার ড্রাইভ করে নিতে হবে যে হাফ ওয়েভের ক্ষেত্রে এভারেজ ভ্যালু কত? ভিএম/পাই। ওকে, এই জিনিসটা কিন্তু ডিরেক্টলি তোমার মুখস্থ থাকতে হবে, না হলে তোমার ডেরিভেশন করার ক্ষমতা থাকতে হবে যে তুমি এটা মনে রাখতে পারো, যেভাবে পারো তুমি মনে রাখবে। আচ্ছা, এরপরে আসি আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালুর ক্যালকুলেশন আমি তোমাদের ডিটেলস দেখাবো না, কিন্তু এভারেজের সাথে আরএমএস ভ্যালুর ক্যালকুলেশনের একটা মিল আছে। হ্যাঁ, রুট মিন স্কোয়ার, রুট মিন স্কোয়ার। দেখো এইখানে পুরোটা দেখাই নেই, এইটাকে যদি রুট করতাম আমি, এটাকে যদি রুট করতাম আমি এবং এই ভিতরের এই পার্টটাকে স্কোয়ার করতাম, তাহলেই সেটা হয়ে যেত আরএমএস ভ্যালু। কি বলতে চাচ্ছি? এই পুরা অংশটাকে রুট করব, রুট করার পরে এটাকে মিন করলাম, যোগ করে ভাগ করলাম তো মিন, আর এই ভিতরের এই পার্টটাকে স্কোয়ার করলাম, রুট মিন স্কোয়ার, সেটাই হয়ে যাবে হচ্ছে আমার আরএমএস ভ্যালু। সো আরএমএস ভ্যালু কত আসছে? ভিএম/2, ভিএম/2, ওটা হচ্ছে ভিএম/পাই, এটা হচ্ছে ভিএম/2। এটা হচ্ছে স্যার ফর হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য এটা ফিক্সড। যদি কোনো অ্যানালাইসিস করতে বলে তখন এটা ডিরেক্টলি মনে থাকলে ভালো, না হলে তোমার মাথার ভিতরে একটু ঘাটতে হবে যে কী কী আছে। ওকে, এরপরে আসি আরেকটা যে পার্ট আছে সেটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর কখনো নাম শুনেছো এনার্জি কনভার্সন? অনেক ফর্ম ফ্যাক্টর, ফর্ম ফ্যাক্টরের নাম শোনার কথা। একটা সিগনাল সেটা কতটুকু সাইন ওয়েভের কাছাকাছি সেই ফর্ম ফ্যাক্টর দিয়ে সেটা বোঝা যায়। যদি ফর্ম ফ্যাক্টরের মান অন হয় তাহলে এটা পিওরলি সাইন ওয়েভ। যদি ফর্ম ফ্যাক্টরের মান একটু বাড়ে, এটা কমে না, একের থেকে বড় হয় সবসময়। ফর্ম ফ্যাক্টরের মান একের থেকে সবসময় বড় হয়, নয় লেস গ্রেটার দেন ইকুয়াল টু 1, হয় বড় হবে না হলে সমান হবে। এই ফর্ম ফ্যাক্টর এই কোয়ান্টিটিটা যদি বের করে রাখি পরবর্তীতে অ্যানালাইসিস করার সময় আমার কাজে লাগে। ফর্ম ফ্যাক্টর বলতে কি বোঝায়? যে ভ্যালুটা পেয়েছি এর আরএমএস ভ্যালু, আরএমএস ভ্যালু যে উপরে ক্যালকুলেট করলাম ওর আরএমএস ভ্যালু এবং এই ভ্যালুটার এভারেজ ভ্যালু, এই দুইটার ভাগকে বলা হচ্ছে ফর্ম ফ্যাক্টর। আরএমএস ডিভাইডেড বাই এভারেজ, এটাকে বলা হয় ফর্ম ফ্যাক্টর। সো আমি এখানে আরএমএস ভ্যালু কত পেয়েছিলাম? ভিএম/2, আরএমএস ভ্যালু এই যে ভিএম/2, আর এভারেজ ভ্যালু পেয়েছিলাম ভিএম/পাই। সো পাই/2, পাই/2 হচ্ছে আমার ফর্ম ফ্যাক্টর। স্যার এগুলো পড়াচ্ছেন কেন? আমার ম্যাথমেটিক্স করার সময় এই জিনিসগুলো কাজে লাগবে। তুমি তো ওয়েভ শেপ তো চিনলাই, কিন্তু ওয়েভ শেপকে এক্সপ্লেন করতে গেলে এই জিনিসগুলো পরবর্তীতে লাগবে এর পারফরমেন্স টেস্টের সময়। ওকে, এরপর আসি যে এই সিগন্যালটাতে বা এই যে আমি রেকটিফিকেশান করলাম, এই রেকটিফিকেশান করার ফলে কী ধরনের রিপল তৈরি হয়েছে, কী ধরনের রিপল তৈরি হয়েছে। মানে আমি চাচ্ছি না যে রিপল আসুক, আমি চাই পিওর ডিসি, কিন্তু ডিসি না এসে কতটুকু উঠানামা আছে তার একটা মেজারমেন্ট দরকার। তার জন্য কি করছে? ভোল্টেজ রিপল ফ্যাক্টর, এটাকে বলা হয় ভোল্টেজ রিপল ফ্যাক্টর। এটা বের করার জন্য ফর্ম ফ্যাক্টর থেকে বের করে, ফর্ম ফ্যাক্টরের স্কোয়ার -1 হোলটাকে রুট করো, তাহলে পাবো আমি ভোল্টেজ রিপল ফ্যাক্টর। এটা হচ্ছে 1.21। আমার হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য এটা ফিক্সড, হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য এটা ফিক্সড।
এটা তুমি যেভাবেই করো না কেন 1.21ই আসবে, যে ভ্যালু দিয়েই করো না কেন, তুমি যে ভ্যালু দিয়েই করো হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য এটা 1.21। এরপর আসি যে রেকটিফায়ার তো আমার রেকটিফিকেশন করলো, এর এফিসিয়েন্সি কত, এর আউটপুটের এফিসিয়েন্সি কত। আউটপুটের এফিসিয়েন্সি বের করার জন্য আউটপুটের এভারেজ ভ্যালু এবং আউটপুটের আরএমএস ভ্যালু, আউটপুটের এভারেজ ভ্যালু, এটা ইনপুটের সাথে না, কিন্তু আমরা এফিসিয়েন্সি বলতে আউটপুট বা ইনপুট করি, এখানে বলা হচ্ছে আউটপুটের এভারেজ, আউটপুটের এভারেজ ডিভাইডেড বাই আউটপুটের আরএমএস, এটাকে বলবো হচ্ছে রেকটিফিকেশান ইফিসিয়েন্সি, এটাকে বলবো আমি রেকটিফিকেশান ইফিসিয়েন্সি। আগে থেকে ক্যালকুলেট করে এনে এরা বের করছে 1/, ফিল ফ্যাক্টরের স্কোয়ার কমন। 1/, ফিল ফ্যাক্টর কেন দরকার, এই যে এখান থেকে বোঝা যাচ্ছে, ফিল ফ্যাক্টর বের করা থাকলে এই জিনিসগুলো ইজিলি বের করা যাবে। 1/, ফিল ফ্যাক্টর, এটা কত ইফিসিয়েন্সি 40.52%। একটা হাফ ওয়েভ রেকটিফায়ার কখনোই 40.52%-এর বেশি ইফিসিয়েন্ট হবে না, মানে যা আসবে তা 40%-এর উপরে কনভার্ট করতে পারবে না। ওকে, এরপর আসি ট্রান্সফর্মার ইউটিলাইজেশন ফ্যাক্টর। এই আসো আউটপুট বাই ইনপুট, আউটপুটের এভারেজ ভ্যালু ডিভাইডেড বাই ইনপুটের আরএমএস ভ্যালু, এটা বের করে সে দেখেছে 0.2864, 28%। যদি আউটপুটের সাপেক্ষে ইনপুটের কথা চিন্তা করি 28% পর্যন্ত ইউটিলাইজেশন ফ্যাক্টর আছে। সো এই কয়টা জিনিস প্রতিটা রেকটিফায়ারের ক্ষেত্রে ডেটা শিটে এই জিনিস থাকবে, প্রতিটা রেকটিফায়ারের ডেটা শিটে অ্যানালাইসিস করলে এই জিনিসগুলো পাওয়া যাবে। এই 9টা থেকে 10টা পার্ট কি বললাম, তার এক্সটেনশন অ্যাঙ্গেল, কন্ডাকশন অ্যাঙ্গেল, পিক ইনভার্স ভোল্টেজ, তারপর হচ্ছে এভারেজ আউটপুট ভোল্টেজ, আরএমএস ভোল্টেজ, ফর্ম ফ্যাক্টর, ভোল্টেজ রিপল ফ্যাক্টর, রেকটিফিকেশান ইফিসিয়েন্সি এবং ট্রান্সফরমেশন ইউটিলাইজেশন ফ্যাক্টর। এই কয়টা জিনিস একটা রেকটিফায়ারের ক্ষেত্রে অবশ্যই মাস্ট তোমাকে জানতেই হবে। এটা ছিল হচ্ছে শুধুমাত্র রেজিস্টিভ লোডের জন্য কী ধরনের হয় তার বর্ণনাটুকু। ঠিক আছে, আমাদের এই গ্রাফ বুঝতে কোনো অসুবিধা আছে? এই গ্রাফ থেকে ওই ডেটাগুলো বের করার কোনো চিন্তা আছে? ডান। এখন আসি, আমার তো পিওরলি রেজিস্টিভ লোড সব জায়গায় থাকে না, তাই না? পিওরলি রেজিস্টিভ লোড সব জায়গায় থাকে না। তোমরা একটু আগে খেয়াল করছো কিনা আমি জানি না, দেখো আমি রেজিস্টিভ লোড ইউজ করেছি, বাট রেজিস্টিভ লোড ইউজ করেছি, কোথায় গেল পাওয়ার ফ্যাক্টর, কোথায় গেল, লিখি না, এই যে পাওয়ার ফ্যাক্টর। সো এই 10টা, সরি পাওয়ার ফ্যাক্টরটা এখানে থাকবে। ওকে, সো রেজিস্টিভ লোড ইউজ করেছি, পাওয়ার ফ্যাক্টর যখন বের করেছি, দেখো পাওয়ার ফ্যাক্টর বের করার জন্য বের করেছে রিয়েল পাওয়ার, আউটপুটের রিয়েল পাওয়ার ডিভাইডেড বাই ইনপুটের আরএমএস পাওয়ার। যখন সে বের করছে দেখো 0.707 লাখ, 0.707 লাখ, কিন্তু আমি তো লোড হিসেবে ব্যবহার করেছি রেজিস্টিভ লোড। রেজিস্টিভ লোড আমার জানা মতে রেজিস্টিভ লোডের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে সবসময় ইউনিটি, কিন্তু পাওয়ার ইলেকট্রনিক্সের ক্ষেত্রে এই কনসেপ্টটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, যে ভোল্টেজের ভিতরে রিপল থাকবে, আউটপুটে রিপল থাকবে, যেহেতু হারমোনিক্স, রিপল মানে হারমোনিক্স থাকবে, এই হারমোনিক্সের কারণে সবসময় পাওয়ার ফ্যাক্টর 1-এর থেকে ছোটো হবে, কখনোই পাওয়ার ফ্যাক্টর 1-এর কাছাকাছি তুমি পাবে না, কোনো দিনও পাবে না। ওকে, সো পাওয়ার ইলেকট্রনিক্সের ক্ষেত্রে সবসময় পাওয়ার ফ্যাক্টরের মান 1-এর থেকে ছোটো হবে, যদিও তুমি এখানে কোনো রেজিস্টিভ লোড লাগিয়ে আসো। ওকে, এই কথাটা এখানে বলা আছে। দিস ইজ ডিউ টু কারেন্ট হারমোনিক অন এসি সাইড, এসি সাইডে হারমোনিক্সের কারণে। এখন আসি আরএল লোড, যে আমি তো নর্মাল লোডের জন্য চিন্তা করলাম, এখন আরএল লোডের জন্য কেমন হয় এই গ্রাফগুলো, সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। আরএল লোড মানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স, সকালেও এই গ্রাফটা আমি লাস্টের দিকে করানোর চেষ্টা করেছি, একটা ডায়োড থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে, একটা ইন্ডাকটেন্স থাকবে, নর্মালি সাপ্লাই যেটা যেরকম ছিল সেরকমই। একে স্টাডি করার জন্য একই নিয়ম, আগের মতোই নিয়ম থাকবে, যে ডায়োড যখন অন তখন কারেন্টের মান অবশ্যই গ্রেটার দেন 0, ডায়োড যখন অফ কারেন্টের মান লেস দেন 0।
কিন্তু এখানে কারেন্টের মান বের করার সময় I ইকুয়াল টু Vm সাইন ওমেগা টি ডিভাইড বাই আর, এই শর্ত দিয়ে তুমি কারেন্ট আর বের করতে পারবে না। কেন পারবো না? ইন্ডাক্টারও আছে, আমি নর্মালি রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে এটা পাবো না। সো ইন্ডাক্টার থাকার দরুন এখানে দুই ধরনের ঝামেলা তৈরি হবে। সার্কিটে যখন ইন্ডাক্টার থাকবে তখন সার্কিটের দুইটা রেসপন্স থাকে, ডিসিতে এই ঝামেলাটা থাকে না। ডিসিতে তো ইন্ডাক্টার শর্ট, শুধু স্টেডি স্টেট রেসপন্সটা পাওয়া যায়। যখনই আমি ইন্ডাক্টার ইউজ করেছি তার জন্য একটা স্টেডি স্টেট কন্ডিশন থাকবে, একটা ট্রানজিয়েন্ট কন্ডিশন থাকবে। সো কারেন্টের যে ভ্যালুটা আমি পাবো, কারেন্টের যে ভ্যালুটা আমি এখান থেকে ক্যালকুলেট করতে চাচ্ছিলাম, এই কারেন্টের ভ্যালুটা দুইটা কম্পোনেন্ট থাকবে। একটা কম্পোনেন্টে আমি বলবো সি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, ধরে নিচ্ছি এটা ট্রানজিয়েন্ট কন্ডিশনের জন্য এক্সপোনেনশিয়ালি ডিকে ফাংশন। এক্সপোনেনশিয়ালি মানে প্রথমে হুট করে বাড়ে, তারপরে আস্তে আস্তে কমে যায়। সো এক্সপোনেনশিয়াল ফাংশন, সেটাকে ধরছি আমি ট্রানজিয়েন্ট ফাংশন। আরেকটা ধরেছি হচ্ছে ভিএম ডিভাইডেড বাই ইম্পিডেন্স, তাই না? উপরে ভিএম ডিভাইডেড বাই সাইন ওমেগা টি মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ইম্পিডেন্স, কারেন্ট তো এখানে পাওয়াই যাবে, সমস্যা তো নেই। সো এইটা হচ্ছে স্টেডি স্টেট কন্ডিশনের জন্য, আর এইটা হচ্ছে ট্রানজিয়েন্ট কন্ডিশনের জন্য। আমি এখান থেকে চাইলে এটা সলভ করতে পারি, এখান থেকে কি পরিমাণ কারেন্ট পেতে পারি। দেখো এখানে কারেন্টের সে একটা ইকুয়েশন বের করছে, ওমেগা টি এর মান যখন জিরো, সেই কন্ডিশন ধরে কারেন্টের একটা মান বের করছে। এই হচ্ছে কারেন্টের মানের ফাংশন। এই ফাংশনটাকে তারা প্লট করছে, এই কারেন্টের মানটাকে তারা ফাংশন হিসেবে প্লট করছে নিচের দিকে, ঠিক আছে? সো এখানে একটা কন্ডিশন তারা ধরে নিয়েছে এই পর্যন্ত থেকে, ধরো সি ই টু দি পাওয়ার টি বাই টাউ, এই পজিশন এইখান থেকে ডিকে হচ্ছে, এইখান থেকে ডিকে হচ্ছে, এর সাথে ভিএম বাই জেড, এখানে ভিএম বাই জেড, উপরে ভিএম বাই জেড যোগ করো, নিচে ভিএম বাই জেড বিয়োগ করো। এই দুইটা পার্ট মিলে, এই তিনটা পার্ট মিলে হচ্ছে এই গ্রাফটা ড্র করছে সে। দেখো এই পার্টটা, এই প্রথম এই পার্টটাকে সে ধরে নিয়েছে সি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এটা এক্সপোনেনশিয়ালি ডিকে, দেখো উপর থেকে আমি ধীরে ধীরে নিচে নামাইছি, উপর থেকে ধীরে ধীরে আমি নিচে নামাইছি। এই কন্ডিশনের সাথে এই ভিএম বাই জেড এটা একবার উপরে যোগ করব, একবার নিচে বিয়োগ করব। এইটুকুই তো পরিবর্তন আছে, উপর নিচে তো এতটুকুই হতে পারবে, এর বেশি তো হতে পারবে না। এইটা নেওয়ার পরে যে পার্টটুকু পেয়েছে এই পার্টে এখন ওই গ্রাফটা ড্র করে। ওকে, সো গ্রাফটা যখন ড্র করছে প্রথমে লাভ দিয়ে অনেক উপরে উঠছে, তারপরে আস্তে আস্তে কমছে, কমে নেগেটিভ দিকে আসছে, এটা এক্সপোনেনশিয়াল দিকে আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। একসময় স্টেডি স্টেট যেরকম সাইন ওয়েভ হয় নর্মাল, সেই রকম সাইন ওয়েভে সে চলে আসবে। এরকম কয়েকটা সাইকেল পরে সেই স্টেডি স্টেট কন্ডিশনে চলে আসবে। কিন্তু প্রথম যখন স্টার্ট হবে লাভ দিয়ে কারেন্টটা বাড়ি মারবে। এটা এই কন্ডিশনে তুমি ইসের ক্ষেত্রেও দেখতে পারো, ইন্ডাকশন মোটর স্টার্ট হওয়ার সময় দেখতে পারো। ইন্ডাকশন মোটর স্টার্ট হলেই এখান থেকে আলোতে একটা অবশ্যই একটা ব্লিঙ্ক করবে, কারণ ওই যে ট্রানজিয়েন্ট কন্ডিশনে সে হিউজ পরিমাণে একটা কারেন্ট টান দিচ্ছে। যখন টান দিচ্ছে সেই টান দেওয়ার ফলে এটা স্পাইক পাচ্ছে। ওকে, এখন এইখান থেকে একটা জিনিস খেয়াল করো, এই পজিশনটাকে সে বলেছে ফাই অ্যাঙ্গেল, এই পজিশনটাকে সে বলছে ফাই অ্যাঙ্গেল, আর এই পজিশনটাকে সে বলছে পাই প্লাস ফাই। এখানে পাই প্লাস ফাই, এই পর্যন্ত থেকে এই পর্যন্ত সেটা বলছে পাই প্লাস ফাই। আগের যে ইয়ে ছিল এই পর্যন্ত পাই, ফাই যোগ হয়েছে, কারণ এখান থেকে শুরু হয়েছিল জিনিসটা পর থেকে। সো পাই প্লাস ফাই, এই পজিশন যখন আসছে তখন সে পাই প্লাস ফাইতে পৌঁছে গেছে। কিন্তু জিরো হয়েছে কোথায়? এই পজিশনে এসে জিরো হয়েছে। সে কিন্তু পাই প্লাস ফাইতে জিরো হয়নি, সে জিরো হয়েছে আরও পরে এসে। এই পজিশনটা, এইখানকার যে পজিশনটা আর ওইখানকার যে পজিশনটা, এটা কিন্তু ওইখানে পজিশনে বেটা পাই থেকে বড়, এক্সটেনশন অ্যাঙ্গেল এখন পাই থেকে বড় হয়ে যাবে। যদি কোথাও ইন্ডাকটিভ লোড থাকে, আমি এই কথা বোঝানোর চেষ্টা করতেছি, যদি কোথাও ইন্ডাকটিভ লোড থাকে তাহলে এক্সটেনশন যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটা পাই থেকে বড় হয়ে যাবে। মানে ডায়োডটা, ইন্ডাক্টরটা চার্জ ডিসচার্জ করতে সময় বেশি নিচ্ছে।
ডায়োডটা অনেক সময় একটু একটু যখন বন্ধ হওয়ার কথা তখন বন্ধ হবে না, ডায়োডটা চালু থাকবে। হ্যাঁ, এই এত কিছু বলার উদ্দেশ্য এটা যে যেহেতু আমি একটা ইন্ডাক্টর লাগিয়েছি, আমার পাইতে বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু পাইতে সে দেখা যাচ্ছে হিসাব নিকাশ করে আমি দেখতে পাচ্ছি যে এইখানে আসলে পাই প্লাস ফাই অ্যাঙ্গেল ছিল, তারও পরে এসে সো অবশ্যই যে বেটাটা এখানে পাচ্ছি সেটা পাই থেকে বড়। তার মানে ইন্ডাকটিভ লোড যেখানে আছে সেখানে অবশ্যই এক্সটিংশন যে অ্যাঙ্গেল আছে সেটা বাড়বে। তাহলে স্যার ক্যাপাসিট্যান্সের জন্য আরো বাড়বে। ক্যাপাসিটিভ লোড যখন পড়াবো তখন আসবে, যদি ক্যাপাসিটিভ লোড পড়াই, ঠিক আছে? এটা হয়তো অন্যরকম হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই এই গ্রাফের ক্ষেত্রে চিন্তা করো সাইন জিরো কোথায় কোথায়? সাইন জিরো হচ্ছে ফাইতে জিরো হতে পারে, পাই প্লাস ফাইতে জিরো হতে পারে, 2 পাই প্লাস ফাইতে জিরো হতে পারে। ওকে, এই ইকুয়েশনটা আমি সলভ করে তোমার নিউমেরিক্যাল মেথডস ছিল না, নিউটন র্যাপসন মেথড, রাঙ্গে কাট্টা মেথড, এরকম ছিল না? আমি নিউমেরিক্যাল টেকনিক অ্যাপ্লাই করে এখান থেকে বেটার ভ্যালু ক্যালকুলেট করতে পারি যে এই কন্ডিশনের জন্য বেটা কত। ওকে, সো এই ইকুয়েশনটা নর্মালি সলভ করা যাবে না, নিউমেরিক্স অ্যাপ্লাই করতে হবে। নিউমেরিক্যাল টেকনিক অ্যাপ্লাই করে এখান থেকে বেটার ভ্যালু বের করা যাবে। এখন আসি, যদি উপরের কথা বুঝে থাকো তাহলে এখানে আমি চালু করে দিই, ঠিক আছে? সো যখন এই পাশের কথাগুলো একটু আগে শুরুতে বলে নিই, যখন ডায়োড অন তখন ভোল্টেজ ভি নট ইকুয়াল টু ডিরেক্টলি ভিএস। আমি এটা আঁকি আগে এখানে। এখানে হচ্ছে ভি নট, এখানে হচ্ছে ভিএস। সো ডায়োড যখন অন তখন ভিএস সমান ভি নট হবে ডিরেক্টলি, এর তো কোনো ইয়ে নাই, সন্দেহ তো নাই। সো ডায়োড যখন অন ভি নট সমান ভিএস, ডায়োড যখন অফ আই ইকুয়াল টু তখন জিরো, তখন ভিডি ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটাই সম্পূর্ণ ড্রপ হয়ে যাবে আগের মতো। ডায়োড যখন অফ, ডায়োডের অ্যাক্রসে সমস্ত ভোল্টেজটা ড্রপ হয়ে যাবে। এখন আসি এই গ্রাফ থেকে কি আসলো সেই জিনিসটা। আমি প্রথমে আগে উপরেরটা বুঝাবো, তারপরে কারেন্টটাকে বুঝাবো, তারপরে ভি নটটাকে বুঝাবো। ওকে, আমি আউটপুট ভোল্টেজ, আউটপুট কারেন্ট এবং ডায়োডের ভিতরে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে তার গ্রাফটা ড্র করার চেষ্টা করছি। তো শুরুতে একটা সাইনের কোনো সমস্যা আছে না। সো পজিটিভ সাইকেল যখন আসে, সো ইন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্টটা আস্তে 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 বাড়তেছে, ইন্ডাক্টর চার্জ হচ্ছে বা আউটপুটে ভোল্টেজ আসছে। ওকে, এরপরে গিয়ে এর ম্যাক্সিমাম যখন ভোল্টেজে পৌঁছে গেছে তখন এটা ছিল পাই বাই 2 প্লাস 5। পাই বাই 2 এই পজিশনটা পাই বাই 2 প্লাস 5, এটা পাই হলে এখানে পাই বাই 2, সো ম্যাক্সিমাম পজিশন পাই বাই 2 প্লাস 5। সো এই জিনিসটা এখানে লিখছে, ম্যাক্সিমাম আসবে পাই বাই 2 প্লাস 5। তারপরে এসে কারেন্টটা আস্তে আস্তে ডিকে করবে, পাইতে পৌঁছে গেছে কিন্তু শেষ হচ্ছে না, কারেন্টটা আরও পর্যন্ত আসলো, আরও একটু সামনে আসলো, আসার পরে কারেন্ট জিরো। ঠিক আছে, এই ইন্ডাক্টরটা এটা হোল্ড করলো, কারেন্টকে সে চেঞ্জ দিচ্ছে না, ইন্ডাক্টরটা এই জিনিসটা হোল্ড করছে। ওই জিনিসটা আমি বললাম না যে এখন কিন্তু কারেন্ট পাইয়ের পরে গিয়ে থাকবে, একটু আগে তো বুঝিয়ে আসছি যেটা জিরো কিন্তু পাইয়ে হচ্ছে না, পাইয়ের থেকে বেশিতে হবে। এই জন্য আমি আঁকছি এরকম করে যেটা পাইয়ে শেষ হচ্ছে না, এটা পাইয়ে শেষ হচ্ছে না, আর একটু পরে বেটাতে গিয়ে শেষ হলো এখানে। ওকে, এই পর্যন্ত আসলে জিরো। আচ্ছা, এখন কারেন্টের তো বুঝলাম, এই পর্যন্ত কিন্তু আমার ডায়োডটা অন, ডায়োডটা কিন্তু এই পর্যন্ত অন থাকার কথা ছিল, অনেক সময় কিন্তু বেড়ে গেছে। আচ্ছা, এই পজিশনে আউটপুট ভোল্টেজটা কেমন ছিল? আউটপুট ভোল্টেজটা পজিটিভ সাইকেল আসছিল, সো ভোল্টেজটা ফলো করছে,
এই পর্যন্ত আসছে, জিরো হয়ে গেছে। কিন্তু জিরো হয়ে গেলেও নেগেটিভ সাইকেল তো সে ডিরেক্টলি কাট করে দেওয়ার কথা, নেগেটিভ সাইকেল তার ডিরেক্টলি কাট করে দেওয়ার কথা। কিন্তু কারেন্ট যখন ফ্লো হচ্ছে তার ভোল্টেজ মানে বন্ধ হওয়ার কোনো, জিরো হওয়ার কোনো সুযোগ নাই, ভোল্টেজ জিরো হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য ভোল্টেজকে সে ফলো করতেছে। ভোল্টেজ এখন নিচের দিকে নামা শুরু করছে, ভোল্টেজ নিচের দিকে নামবে, নিচের দিকে নামবে। যখনই দেখবে কারেন্ট জিরো হয়ে গেছে, এই পজিশনে সে লাফ দিয়ে সে জিরো হয়ে যাবে, ভোল্টেজ জিরো হয়ে যাবে। এরপরে গিয়ে পরবর্তী সাইকেল, এখানে এই পরবর্তী সাইকেল জিরো, তারপরে আবার সাইকেল শুরু হবে। এইটা বারবার রিপিট হতে থাকবে। এতটুকু কি বোঝাইতে পারলাম? ওকে। নিচের দিকে এসে ডায়োডের ভোল্টেজের কথা যদি চিন্তা করি, ডায়োডের ভোল্টেজের কথা যদি চিন্তা করি, এই ডায়োডটা দেখো আগে এই পর্যন্ত অন থাকার কথা ছিল, কিন্তু ডায়োডটা এখন এই পর্যন্ত এসে অন, তাই না? অন, এইটা অন, কিন্তু নেগেটিভ সাইকেল এখান থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সে হতে পারে না। সে এইখানে এসে যখন ডায়োডটা অফ হয়েছে, তখন এখান থেকে ডিরেক্টলি লাফ দিয়ে এখানে এসে ডায়োডটা আবার অফ স্টেটে চলে গেছে। বুঝাইতে পারলাম? সো এই পোর্শনটা ওর নাই হয়ে গেছে, আর এর ক্ষেত্রে এই পোর্শনটা চলে আসছে, নেগেটিভ পার্ট চলে আসছে, আউটপুটের নেগেটিভ পার্ট চলে আসছে। ডায়োডের ক্ষেত্রে এর যে ইয়েটা ব্লক করার কথা ছিল নেগেটিভ পার্টটা, সেটা ব্লক না করে সে ছেড়ে দিয়েছে। বোঝা গেল? এখন এই জিনিসটা হবার ফলে কি কি ঘটনার পরিবর্তন ঘটলো সেই জিনিসগুলো আবার আমাকে ক্যালকুলেট করতে হবে। যখন আর এল লোড লাগাইলাম তখন এর যে পরিবর্তনটা আসলো, এই পরিবর্তনটার জন্য এভারেজ ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, আরএমএস ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, পিক ভোল্টেজেরও চেঞ্জ হয়ে যাবে, বাকি যা কিছু আছে সব চেঞ্জ হয়ে যাবে। নতুন করে আবার ক্যালকুলেশনটা তোমার করতে হবে। ঠিক আছে? এখন আসি দেখি কি কি চেঞ্জ হলো। প্রথম কথা, কন্ডাকশন অ্যাঙ্গেল বা এক্সটেনশন অ্যাঙ্গেল যেটা, হ্যাঁ, যেটা হচ্ছে বন্ধের সময়। সো এক্সটেনশন অ্যাঙ্গেল তুমি দেখতেই পাচ্ছ, এইখান থেকে সেই পর্যন্ত অথবা এইখান থেকে এই পর্যন্ত, এটা বেটা গ্রেটার দেন পাই, বেটা গ্রেটার দেন পাই। সে বলছে তো কোথায় আছে, এইটা গ্রেটার দেন পাই কত হবে সেটা আমাকে ক্যালকুলেট করে বের করতে হবে, নিউমেরিক্স অ্যাপ্লাই করে, অথবা ওই গ্রাফ দেখে গ্রাফের থেকে বের করতে হবে। আমি জানি এটা বেটা হচ্ছে গ্রেটার দেন পাই, কিন্তু এক্স্যাক্টলি কত সেটা বের করতে গেলে আমার মেজারমেন্টটা করতে হবে। ঠিক আছে? কিন্তু অবশ্যই এক্সটেনশন অ্যাঙ্গেল বেটা পাই থেকে বড় হবে। আচ্ছা, এরপর আসি কন্ডাকশন অ্যাঙ্গেল। কন্ডাকশন অ্যাঙ্গেল তো বেটা পর্যন্তই হবে, জিরো থেকে বেটা পর্যন্ত সেই একই জিনিস, বেটা যা আছে তাই ফলো করবে। পিক ইনভার্স ভোল্টেজ, এখানেও ম্যাক্সিমাম ভোল্টেজ সে রেজিস্ট করবে ভিএম পর্যন্ত, কারণ এই ভোল্টেজটা ভিএম এর বেশি হবে না। এখানে ভিএম এর বেশি দেখা যাচ্ছে যে ড্র করেছি ভিএম এর বেশি আসতেছে না। এখন আসি পাওয়ার ফ্লোর কথা যদি চিন্তা করি, এই সার্কিটে পাওয়ার ফ্লোটা কীভাবে হচ্ছে। পাওয়ার ফ্লো কন্ডিশনের জন্য সে তিনটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে 0 থেকে π/2 + 5, ফার্স্ট সাইকেল একটা পার্ট। দেখো 0 থেকে π/2 + 5 ম্যাক্সিমাম পর্যন্ত। সো 0 থেকে π/2 + 5, তখন পাওয়ারের কন্ডিশন হচ্ছে, দেখো এই পজিশনে কারেন্ট রাইজিং, ভোল্টেজ রাইজিং, কারেন্ট রাইজিং, ভোল্টেজ রাইজিং। সো পাওয়ার গুণ করলে একটা পজিটিভ পাওয়ারই পাবো, তাই না? পজিটিভ পাওয়ারও পাবো। তার মানে এইখানে কথা হচ্ছে সোর্সটা আমার পাওয়ার ডেলিভার করতেছে, সোর্সটা আমার ডিরেক্টলি পাওয়ার ডেলিভার করতেছে এবং ইন্ডাক্টরকে চার্জ করতেছে। লোডে তো পাওয়ার দিচ্ছেই, সাথে সাথে সে ইন্ডাক্টরকেও চার্জ করতেছে। এরপরের সাইকেলটা কোন পর্যন্ত? π/2 + 5 থেকে পাই পর্যন্ত। এই পর্যন্ত তো পাই, এই পর্যন্ত তো পাই। দেখো পরের সাইকেলটা এই পর্যন্ত আছে। দেখো কেস 2, π/2 + 5 থেকে পাই পর্যন্ত। এখানে ভোল্টেজের ক্ষেত্রে চিন্তা করো, এই পজিশনে এইখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ কিন্তু কোথায়? স্যার ভোল্টেজ নামতেছে, ভোল্টেজ তো নাই স্যার। π/2 + 5, এটা ভোল্টেজও পজিটিভ, এটাও পজিটিভ, ভোল্টেজও পজিটিভ, এটাও পজিটিভ, কিন্তু কারেন্ট তো ডিকে, কারেন্ট তো কমতেছে, কারেন্ট তো বাড়তেছে না, কারেন্ট কিন্তু এখন ডিকে হয়ে যাচ্ছে। ভোল্টেজ পজিটিভ আছে, কারেন্টও পজিটিভ আছে, পাওয়ার কিন্তু আমার পজিটিভে আসবে, পাওয়ার কিন্তু আমার
পজিটিভ, কারেন্টও পজিটিভ আছে, ভোল্টেজও পজিটিভ আছে, পাওয়ারও পজিটিভ আছে, কিন্তু কথা আছে এখানে একটা, কারেন্টটা কমতেছে। কারেন্টটা যেহেতু কমতেছে তার মানে কি ইন্ডাক্টর ডিসচার্জ হচ্ছে। এখন এই পোর্শনে এসে বলছে বোথ সোর্স অ্যান্ড এল ডেলিভার পাওয়ার টু লোড, বাট কন্ডিশন যে ইন্ডাক্টর ডিসচার্জ হচ্ছে একই সাথে। সে লোডে পাওয়ার মানে আমার ইনপুট থেকে আউটপুটে পাওয়ার আসতেছে এটাও যেমন সত্য, কিন্তু ইন্ডাক্টরের সাথে সাথে ডিসচার্জ হচ্ছে এটাও সত্য। ওকে, এর পরের কেস পাই থেকে বেটা পর্যন্ত। এটা হচ্ছে আমার পাই, এটা হচ্ছে আমার পাই, পাই থেকে বেটা পর্যন্ত। কারেন্টটা নেগেটিভ কমে যাচ্ছে, আর ভোল্টেজটা এটা নেগেটিভ না, পজিটিভ আছে বাট কমতেছে, আর ভোল্টেজটা নেগেটিভ হয়ে গেছে। সো এই কন্ডিশনের ক্ষেত্রে ভোল্টেজ লেস দেন জিরো, কারেন্ট গ্রেটার দেন জিরো, পাওয়ার কি নেগেটিভ, পাওয়ার নেগেটিভ। পাওয়ার নেগেটিভ মানে এখন সোর্স আমাকে আর কোনো সাপ্লাই দিচ্ছে না, পুরোই ইন্ডাক্টর ডিসচার্জ হয়েছে। এই কথাটা এসে বলার চেষ্টা করতেছে এই সেগমেন্টে এসে লোড এখন সোর্সের মতো কাজ করবে, লোড এখন সোর্সের মতো কাজ করবে। এখান থেকে কিন্তু এল ডেলিভার পাওয়ার টু দ্য সোর্স অ্যান্ড লোড, এল থেকে পাওয়ারটা লোডের দিকেও যাবে আবার সোর্সের দিকেও আসবে, দুই দিকে পাওয়ারটা চলে যাবে। এল যে চার্জ হয়েছিল, এল যে চার্জ হয়েছিল সেই চার্জটা এই পোর্শনে এসে সে লোডকেও সাপ্লাই করে, সাথে সাথে সে সোর্সের দিকেও কিছুটা পাওয়ার ফেরাই দেয়। ঠিক আছে, এই দুইটা কন্ডিশন সেখানে করেছে। তিনটা কন্ডিশন এখানে। সো 0 থেকে π/2 + π পর্যন্ত, তারপরে π/2 + π থেকে পাই পর্যন্ত, পাই থেকে বেটা পর্যন্ত, এই তিনটা কন্ডিশন। এই পাই থেকে বেটা পর্যন্ত দেখা যাচ্ছে যে সোর্স আর কোনো পাওয়ার দিচ্ছে না, সে কিছুটা পাওয়ার ইন্ডাক্টর থেকে নিয়ে নিচ্ছে, আর ইন্ডাক্টরের বাকি পাওয়ারটা লোডে যাচ্ছে। ঠিক আছে স্যার, এই কথা দিয়ে কী সুবিধা হলো? এর পরের যে গ্রাফটা দেখাবো তখন বুঝতে পারবা যে এইখানে একটা ফ্রি হুইলিং ডায়োড না থাকার কারণে কারেন্টটা দ্রুত ডিসচার্জ হয়ে যাচ্ছে। আমি কি চাই? আমার চাওয়াটা হচ্ছে একটা রেকটিফায়ারের কাছ থেকে যে যখন ভোল্টেজ কাছাকাছি জিরো হয়ে যাক না কেন, কারেন্টটা যেন স্টেডি স্টেট থাকে, তাহলে আউটপুটে আমি একটা পাওয়ার পেতেই থাকবো। ভোল্টেজ এখানে জিরো হবে না তখন, কারণ দুটার গুণফল জিরো হয়ে যাবে। কারেন্ট যখন পেতে থাকবো তখন ভোল্টেজের একটা পার্ট অবশ্যই আমি পাবো, কারণ ভোল্টেজ না থাকলে তার কারেন্ট থাকবে না। সো আমার চাওয়া হচ্ছে একটা ইন্ডাক্টর যেন কনস্ট্যান্ট কারেন্ট দেয়, একটা ইন্ডাক্টর যেন একটা মানে রেকটিফায়ার যেন কনস্ট্যান্ট কারেন্ট দেয়। সো এখানে এই সার্কিটে কোনো ধরনের ফ্রি হুইলিং ডায়োড নেই। সো 3 নাম্বার কেজে গিয়ে যখন ইন্ডাক্টরটা ডিসচার্জ হচ্ছিল, সে কিছুটা চার্জ সোর্সে দিয়ে দিচ্ছিল আর কিছুটা চার্জ লোডে দিয়ে দিচ্ছিল। সো এই ইন্ডাক্টরটা খুব দ্রুত ডিসচার্জ হয়, ইন্ডাক্টর যখন দ্রুত ডিসচার্জ হয় তখন এই গ্রাফটা খুব দ্রুত নিচে নেমে আসে, কিন্তু আমার চাওয়াটা কি? কারেন্টটা যেন এই সাইকেলে সে অফ না হয়ে পরবর্তী যখন সাইকেল আসবে সেই সাইকেল পর্যন্ত সে টেনে আনে, তাহলে তো কারেন্ট বন্ধ হওয়ার সুযোগই থাকবে না, তাই না? যদি এটা তো নেগেটিভ সাইকেল, এখানে তো এমনিই কারেন্ট বন্ধ থাকার কথা, কিন্তু যদি বন্ধ না থেকে এই পর্যন্ত সে টেনে এনে এই পর্যন্ত ছেড়ে দিতে পারে, তাহলে তো আবার পজিটিভ সাইকেল শুরু হয়ে গেছে, তখন ইন্ডাক্টর আবার চার্জ হয়ে যাবে। তার মানে আউটপুটটা একটা কন্টিনিউয়াস ভ্যালু পাবো, আউটপুটের একটা কন্টিনিউয়াস ভ্যালু পাবো। সেক্ষেত্রে আমার এই রেকটিফায়ারের এফিসিয়েন্সি অনেক বেড়ে যাবে, রেকটিফায়ারের হারমোনিক্সের পরিমাণ অনেক কমে যাবে। ঠিক আছে, বোঝা গেল? এই জিনিসটার ক্ষেত্রেই আমি বাকি যে জিনিসগুলো আছে সব একই ধরনের ক্যালকুলেশান আছে, এই ক্যালকুলেশানটা একটু দেখে নিও। যে আমার এভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে হবে, আরএমএস ভ্যালু ক্যালকুলেট করতে হবে, এভারেজ আই ক্যালকুলেট করতে হবে। আচ্ছা স্যার, আমরা তো স্যার হাফ ওয়েভ রেকটিফায়ার দিয়ে কন্টিনিউয়াস কারেন্টটা পাইতাম, মানে ফুল ওয়েভ দিয়ে। স্যার হাফ ওয়েভের ভিতরে মারামারি কেন করতেছে? তুমি ফুল ওয়েভ জানতে গেলে তোমাকে হাফ ওয়েভ তো করতেই হবে, এটা হচ্ছে তার প্রি রিকুইজিট। তুমি তো ফুল ওয়েভ কি এখনো জানো না, লেটস সে ইউ ডোন্ট নো অ্যাবাউট ইট। এইটা আসছে এখান থেকে, যেটা হাফ ওয়েভ ছিল এটাকে আর একটু কীভাবে উন্নত করা যায়, সেটাকে ফুল ওয়েভে কীভাবে কাজ করানো যায়,
এটা হচ্ছে তোমার শিশু শ্রেণীর পড়ালেখা, ওটা হচ্ছে তোমার ষষ্ঠ শ্রেণীর পড়ালেখা। বোঝা গেল? আচ্ছা, এই ধরনের সাইন ওয়েভের ক্ষেত্রে বা যেখানে এসি সিগন্যাল আছে সেখানে এভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে পারবা, কিন্তু আরএমএস ভ্যালু ক্যালকুলেট করা বহুত ঝামেলা। তোমাকে আরএমএস ভ্যালু ক্যালকুলেট করতে কেউ বলবে না, কারণ কারেন্টের আরএমএস ভ্যালু ক্যালকুলেট করতে গেলে ওই যে নিউমেরিক্স করতে হবে, রাঙ্গে কাট্টা মেথড, নিউটন র্যাফসন মেথড, ওইগুলো তো করা সোজা না। সো ওই জিনিসগুলো তোমাকে বের করতে বলবে না, শুধুমাত্র এভারেজ ভ্যালুগুলো বের করতে বলবে। ভোল্টেজের হয়তো আরএমএস ভ্যালু বের করতে বলবে, কিন্তু কারেন্টের আরএমএস ভ্যালু কোনোদিনও বের করতে বলবে না, ঠিক আছে? কারণ কারেন্ট হচ্ছে একদম কন্টিনিউয়াস হয়ে গেছে তো, হ্যাঁ, টানা চলতেছে। ওকে, সো এখান থেকে আমার কি মেইন পয়েন্টসগুলো আসছে সেই পয়েন্টসগুলো সম্পর্কে একটু বলি। যে যখনই আমি একটা ইন্ডাক্টর ইন্ট্রোডিউস করব একটা রেকটিফায়ারের ভিতরে, তখনই আমার এক্সটেনশন যে অ্যাঙ্গেল থাকবে সেটা বেটা থেকে বড় হয়ে যাবে, এবং এখানে এভারেজ ভ্যালু ক্যালকুলেট করার সময় 8 দিয়ে ভাগ করলে হবে, নর্মালি এলটা শর্ট হয়ে যাবে, এভারেজ ভ্যালু ক্যালকুলেট করা যাবে, কিন্তু আরএমএস ভ্যালু নর্মালি ক্যালকুলেট করা যাবে না, নিউটন র্যাফসন মেথড বা অন্য যে কোনো মেথডে ক্যালকুলেট করতে হবে। এই জিনিসটা এখানে বলা হচ্ছে, বেটা নিউমেরিক্স দিয়ে অ্যাপ্লাই করতে হবে। সো এই পর্যন্তই থাক, যেহেতু নতুন টপিক, বাসায় গিয়ে একটু পড়ালেখা করিও যে এই জিনিসগুলো কী। ওকে, আগামী ক্লাসে আসার সময় অবশ্যই কিন্তু আমি জিজ্ঞেস করব যে এই অ্যাঙ্গেলগুলো কী জিনিস, বা বিভিন্ন গ্রাফটা কীভাবে ফলো করতেছে একটাকে। গ্রাফগুলো ড্রয়িং পারতেই হবে তোমার মাস্ট। যদি একটা শুরু থেকে ড্রয়িংগুলো বুঝে যাও না, আমি অনেকগুলো আঁকলেও তুমি বুঝতে পারবে। তখন একসাথে যখন 3টা আঁকবো, এটাতে একটা করে আঁকতেছে, 3 ফেজ যখন আঁকবো তখন তোমার সেটা বুঝতে আর অসুবিধা হবে না, ঠিক আছে? সো একটু পড়ালেখা করো। সো এখন আমরা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশনটা একটু দেখবো যে কী পড়ালেখা করছো, এবং সেই প্রেজেন্টেশনের উপর বেস করে তোমাদের কিছু কোশ্চেন আমি করবো। তোমরা এই প্রেজেন্টেশনটা তোমাদের নিজেদের কাছেও রেখে দিবে, গ্রুপে আপলোড করবে। তোমাদের ফোন দিয়েও করতে পারো, অথবা এটা দিয়ে করে এখান থেকে নিয়ে নিতে পারো, ইটস আপ টু ইউ। করো, নো প্রবলেম।